আমার নাম আব্দুর রশিদ। জন্মসূত্রে বাংলাদেশে হলেও এখন আমেরিকার বাসিন্দা। প্রায় 40 বছর আগে নিউ ইয়র্ক শহরে এসেছিলাম, আর তারপর এখানেই থেকে গেলাম। ঠিক 40 বছর আগের কথা। নিউ ইয়র্ক শহর আসার পর আমি এখানকারই একজন মানুষ হিসেবে নিজেকে মানিয়ে নিয়েছি। এই দীর্ঘ সময়ে অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, অনেক বন্ধু জুটেছে, অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখিয়েছি। আমি এখানে এসেছিলাম পড়াশোনা করার জন্য। সেই সময়ের একটি ঘটনা আজও আমার মনে এতটাই স্পষ্টভাবে গেঁথে আছে যে ভাবলেই মাথা ঘুরে যায়। আমি ভূত.কমের ঘটনাগুলো নিয়মিত শুনি, তাই আমার মনে হলো এই ঘটনাটা শেয়ার করা দরকার। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসতো। তাদের মধ্যে একজন ছিল সালমান, যে সৌদি আরব থেকে এসেছিল। ওর পূর্বপুরুষেরা আফগানিস্তানের বাসিন্দা। পরে ওর বাবা আফগানিস্তান থেকে হিজরত করে সৌদি আরবে চলে আসেন। সালমান আমার বয়সী ছিল। আমরা কয়েকজন ছেলে মিলে একটা গ্রুপ ছিলাম। আমরা পড়াশোনার পাশাপাশি কাজও করতাম, আর বেশিরভাগ সময়ই একসঙ্গে কাটাতাম। সালমানদের অ্যাপার্টমেন্টটা আমাদের বন্ধুদের অ্যাপার্টমেন্টের খুব কাছেই ছিল। ওর সঙ্গে মাঝে মধ্যেই বিশ্ববিদ্যালয়ে বা পথে ঘাটে দেখা হলে সালাম বিনিময় হতো। ও খুব ধনী পরিবারের ছেলে ছিল। আমরা যখন ট্রেনে যাতায়াত করতাম, ও তখন নিজের গাড়িতে ঘুরে বেড়াতো। ওর শুধু একটাই গাড়ি ছিল না, বেশ কয়েকটি গাড়ি ছিল, যেগুলোর নামও আমরা জানতাম না। ও এতটাই ভালো পোশাক আর দামি ঘড়ি পরত যে পাশ দিয়ে হেঁটে গেলে ওর দামি পারফিউমের সুবাস আমাদের মুগ্ধ করে দিত। আমরা বাকিরা আমাদের দেশ থেকে এখানে পড়াশোনা করতে এসেছিলাম এবং কাজ করে নিজেদের খরচ চালাতাম, তাই আমাদের পক্ষে ওর মতো দামি জিনিসপত্র কেনা অসম্ভব ছিল। বিশ্ববিদ্যালয়ে ওর চালচলন আর জীবনযাত্রার চাকচিক্যের আড়ালে ও যেন কিছুটা ক্লান্ত বা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিছুদিনের মধ্যেই ও আমাদের সঙ্গে মিশতে শুরু করলো। প্রায় যখন আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা বা তর্কে মাপতাম, ও আমাদের সামনে এসে বসত এবং আলোচনায় অংশ নিত। ওর জ্ঞান ছিল অসাধারণ। ও খুবই ধৈর্যশীল একটি ছেলে ছিল। মাঝে মাঝেই ও আমাদের ওর বাপ দাদার বীরত্বের গল্প শোনাত। ওর দাদা কোনো এক যুদ্ধবাজ গোষ্ঠীর সর্দার ছিলেন এবং জীবনের একটা বড় অংশ পাহাড় আর জঙ্গলে কাটিয়েছেন। আমি ধীরে ধীরে ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে খুব ভালো বন্ধু হয়ে উঠলাম। ওর কথায় যেন জাদু ছিল। আমি ওর শোনানো নানান বিষয়ের নানান গল্পগুলো খুব পছন্দ করতাম। ওর কথা বলার ভঙ্গিটাও ছিল দারুণ। ও এমনভাবে কথা বলতো যে আমরা সবাই ওর কথায় মগ্ন হয়ে যেতাম। অন্তত আমি সেই মুহূর্তে ওর গল্পে পুরোপুরি ডুবে যেতাম। আমরা 4 বন্ধু যখনই ওর কথা আলোচনা করতাম, ও হঠাৎ করেই আমাদের সামনে এসে হাজির হতো। আমরা মাঝে মাঝে অবাক হয়ে জিজ্ঞেস করতাম, আমরা যে তোর কথা বলছি সেটা তুই বুঝলি কি করে সালমান? তুই ঠিক যেন কোনো প্রেমিকার মতো আমাদের সামনে এসে হাজির হোস। কাহিনী কি? জানিয়ে রাখি যে আমরা 4 বন্ধু একটাই অ্যাপার্টমেন্টে থাকতাম, আর ও আমাদের 2-1টা অ্যাপার্টমেন্ট পরেই থাকতো। আমরা প্রায়ই সপ্তাহান্তে ওকে ডাকতাম, কখনো বারবিকিউ পার্টিতে, কখনো একসঙ্গে সিনেমা দেখার জন্য। কিন্তু ও কখনো আমাদের ওর অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য ইনভাইট করেনি। আমরা ভাবতাম, এর কারণটা কি? মানুষ তো সৌজন্যের খাতিরে হলেও ইনভাইট করে, অথচ আমাদের অ্যাপার্টমেন্টে প্রায় প্রতি সপ্তাহেই ওকে পাওয়া যেত। এমন নয় যে আমরা ওর আশাটা খুব অপছন্দ করতাম, বরং আমরা নিজেরাই ওকে আমন্ত্রণ জানাতাম। আমরা একসঙ্গে খুব ভালো সময়ও কাটাতাম। কিন্তু মাঝে মাঝে ও কথা বলতে বলতে হঠাৎ থেমে যেত এবং তারপর একদম চুপ হয়ে যেত। আমি 2-3 বার বিষয়টি লক্ষ্য করেছি। একদিন ওকে জিজ্ঞেস করলাম, কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে যাস কেন? পুরো কথাটা তো শেষ করবি। ও বলল, আসলে তাড়াহুড়ায় এমনটা হয়, মাঝে মাঝে মুখ ফসকে এমন কথা বেরিয়ে যায় যা হয়তো বলা উচিত ছিল না। এই বলে সে ব্যাপারটা ঠাট্টা করে উড়িয়ে দেয়। ওর সবসময় চেষ্টা থাকতো যে যখনই আমরা একসঙ্গে থাকব সব খরচ ও একাই বহন করবে। যেমন আমরা হোটেলে খেতে গেলে ও আগেই বিল দিয়ে রাখত। আমরা খুব অবাক হতাম, কারণ বিল তো খাওয়ার পরে আসার কথা, সেটা আগে থেকে কিভাবে দেয়া সম্ভব? ও যেভাবে বিল পরিশোধ করত
সেটা আমাদের একদমই ভালো লাগতো না। ও সবসময় বলতো, ঠিক আছে, পরের বার তোরাই দিস। কিন্তু পরের বারটাও একই ঘটনা ঘটত। আমরা যখন মার্কেটে যেতাম তখনও বিল দেওয়ার সময় বুঝতে পারতাম যে আমাদের বিল আগেই পরিশোধ করা হয়ে গেছে। আমরা অবাক হয়ে ওর দিকে তাকালে ও শুধু কান ঝাঁকাতো। আমরা ওকে বললাম, দেখ ভাই, এভাবে চললে আমরা তোর সাথে কোথাও যাব না। তোর কাছে হয়তো অনেক টাকা আছে, কিন্তু তার মানে এই নয় যে তুই আমাদের আত্মসম্মানকে ছোট করবি। আলহামদুলিল্লাহ, আমাদের নিজেদের সৎ উপার্জন আছে। আমরা সবাই খেটে খাওয়া মানুষ, কিন্তু আমাদের বাপ দাদার এত ধন সম্পদ নেই যে আমরা এইভাবে উড়িয়ে বেড়াতে পারি। তুই যদি নিজে পরিশ্রম করতে তাহলে বুঝতে যে টাকা কিভাবে উপার্জন করতে হয়। এই কথা শুনেও বলতো, আমার পরিশ্রম তোদের পরিশ্রমের থেকে আলাদা। তোরা টাকা খরচ করলে তোদের টাকা কমবে, আর আমি যদি খরচ না করি তবেই আমার টাকা কমবে। তাই আমি যা করছি আমাকে করতে দে। আমরা তখন ওর কথার অর্থ কিছুই বুঝতাম না। তবু আমাদের 5 জনের মধ্যে একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। আমাদের মধ্যে কোনো সমস্যা হলেই, আনন্দের কোনো উপলক্ষ এলেই আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াতাম। এভাবেই দিনগুলো চলছিল। আমাদের আসাদ নামের একজন বন্ধু ছিল। সে সবসময় বলতো, আজ আমরা বন্ধু, কিন্তু কাল পরিস্থিতি হয়তো এমন নাও থাকতে পারে। তাই তোরা ওর খরচ করা টাকাগুলো জমিয়ে রাখ। যখন ওর মন বলবে বা ফেরত চাইবে তখন ফেরত দিয়ে দিস। এভাবে আমরা কারো কাছে ঋণী থাকবো না। আর আমরা সবাই আসাদের কথা মতো কাজটা করতে শুরু করলাম। একদিনও আমাদের সঙ্গে বসেছিল। সেদিন আমরা একটা হরর মুভি দেখার পরিকল্পনা করছিলাম। ও যখন জানতে পারলো যে আমরা হরর মুভি দেখব, তখন ওর আচরণটা অদ্ভুত হয়ে গেল। ও বলল, না, হরর ফিল্ম দেখা চলবে না। সে সময় একটা খুব জনপ্রিয় হরর ফিল্ম মুক্তি পেয়েছিল। আমরা সবাই মিলে সেটা দেখতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওর কথা মেনে নিতে হলো। আমাদের মনে হচ্ছিল ও এমন একটা ভান করছিল যেন সিনেমা শুরু হওয়ার আগেই উঠে চলে যেতে পারে। আমাদের মধ্যে কয়েকজন বন্ধুকে ঠাট্টা করে বলেছিল, তুই ভীতু নাকি? একটা সিনেমা দেখে ভয় পেয়ে যাস? যাই হোক, শেষ পর্যন্ত ও আমাদের সঙ্গেই বসে গেল। সিনেমা যখন ক্লাইম্যাক্সে পৌঁছালো, সবাই খুব আগ্রহ নিয়ে দেখছিল, কিন্তু আমার চোখ বারবার সালমানের দিকে যাচ্ছিল। ও কখনো মুখ ঝাঁকাচ্ছিল, কখনো অন্যদিকে তাকাচ্ছিল। ওর নজর টিভির দিকে ছিল না, কিন্তু ওর ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছিল খুব অস্থির। মনে হচ্ছিল ওর ভেতরে কিছু একটা ফেটে পড়বে। হঠাৎ করেই ও কাঁপতে শুরু করলো, আর মাথাটা হাঁটুর মধ্যে গুঁজে দিল। আমি অন্য বন্ধুদের দিকে তাকালাম। সবাই সালমানকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। ঠিক সেই মুহূর্তে বাইরের দরজায় কেউ জোরে জোরে আঘাত করতে শুরু করলো। মনে হচ্ছিল যেন অনেকে মিলে দরজায় হামলা চালাচ্ছে। এই ধাক্কাধাক্কি এতটাই সারপ্রাইজিংলি শুরু হয়েছিল যে আমরা সবাই ভয়ে লাফিয়ে উঠলাম। কিন্তু সালমানের ওপর এর কোনো প্রভাব পড়ল না। ও আগের মতোই হাঁটুতে মাথা গুঁজে বসে রইল। আমাদের কারো দরজার কাছে গিয়ে দেখার সাহস হচ্ছিল না। দরজাটা প্রচন্ড শব্দ করে কাঁপছিল। তখন আমরা চারপাশ থেকে একটা তীব্র চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি আর কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি আর এগোতে পারলাম না। সঙ্গে সঙ্গে টিভির সুইচটা বন্ধ করে দিলাম। টিভি বন্ধ হতেই ঘরটা যেন জমে গেল। সবকিছুতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দরজায় ধাক্কার শব্দ নিচ থেকে থেমে গেল। আমরা সবাই যেন সাপের মতো জমে গেলাম। কারো সামনে এগোনোর সাহস ছিল না, এমনকি একে অপরের দিকে চোখ তুলে তাকাতেও পারছিলাম না। আমাদের গলা এতটাই শুকিয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল কাঁটা বিঁধেছে। আমাদের ওঠার বা কথা বলার শক্তি ছিল না। আমরা শুধু একে অপরকে শূন্য চোখে দেখছিলাম। সবার নজর ছিল সালমানের দিকে। ও অনেকক্ষণ ওই অবস্থাতেই বসে রইল। আমাদের মধ্যে এতটাই ভয় কাজ করছিল যে ওর কাছে গিয়ে কিছু বলার সাহসও হচ্ছিল না। কিছুক্ষণ পর ও মাথা তুলতেই আমরা দেখলাম ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। ও আমাদের দিকে না তাকিয়েই নিজের ওভারকোটটা তুলে নিয়ে দ্রুত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল। আমরা ওকে আটকাতে পারলাম না। ওর অবস্থা সম্পর্কে কিছু জিজ্ঞেসও করতে পারলাম না। আমাদের শরীর ভয়ে অসাড় হয়ে গিয়েছিল। তারপর হার কে হরর মুভি দেখতে চাইবে? আমরা নিজেরাই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম।
সালমানের এমন অবস্থা দেখে আমার মনে অনেক সন্দেহ দানা বাঁধল। এমনটা কোনো স্বাভাবিক মানুষের সঙ্গে হতে পারে না। পরের 2 দিন ও বিশ্ববিদ্যালয়ে আসেনি, বাইরে কোথাও দেখা হয়নি, ওর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না, ফোন করলেও ধরেনি। আমরা কিছুই বুঝতে পারছিলাম না আমাদের কি করা উচিত। আমরা ওর বাড়িতে যেতে চাইছিলাম, কিন্তু ভাবছিলাম গেলে ওর কি রিয়াকশন হবে। তারপর ভাবলাম আমাদের তো যেতেই হবে, ওর খোঁজ খবর নেওয়া দরকার। এতদিন ধরেও আমাদের বাড়িতে আসেনি, দেখা দেয়নি, এর চেয়ে খারাপ আর কি হতে পারে। যাই হোক, আমরা ওর বিল্ডিংয়ে পৌঁছালাম। ওর ফ্ল্যাট নাম্বারটা আমরা ঠিক মতো জানতাম না। ওকে আমরা যতবার দেখেছি সবসময়ই ওর বিল্ডিংয়ের বাইরেই দেখেছি। আমরা প্রথম তলায় উঠছিলাম। সিঁড়ি দিয়ে উঠতেই বাঁ দিকের একটা অ্যাপার্টমেন্ট দেখলাম, যেটা ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। আমরা নিশ্চিত ছিলাম যে এটা ওর অ্যাপার্টমেন্ট হতে পারে না, কারণ আমাদের ধারণা ও এমন শৌখিন নয়। অ্যাপার্টমেন্টটা দেখে মনে হচ্ছিল এটা কোনো পরিবারের, কিন্তু এক মুহূর্তের জন্য আমি হতবাক হয়ে গেলাম যখন নাম ফলকে ওর পুরো নামটা লেখা দেখলাম। ওর ব্যক্তিত্বের মতোই অ্যাপার্টমেন্টের বাইরে থেকে সুন্দর করে সাজানো ছিল। দেয়ালে সুন্দর ঝুলন্ত গাছপালা ছিল, নিচে কিছু সুন্দর সিনারি রাখা ছিল, আর বাইরের দিকে কিছু শোপিস সাজানো ছিল। আমি এতটাই অবাক হয়েছিলাম যে আমাদের অ্যাপার্টমেন্ট ওদের অ্যাপার্টমেন্টের কাছে কিছুই না। আমরা ভয়ে ভয়ে দরজায় বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলল এবং আমরা সামনে সালমানকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ও আমাদের দেখে একটু অবাক হলো। আমরা দরজার বাইরে থেকেই বললাম, ভেতরে আসতে বলবি না? ও সরে দাঁড়িয়ে বলল, অবশ্যই, ভেতরে আয়। ও আমাদের জন্য দরজা খুলে দিল। আমরা ওর ঘরের ভেতর প্রথম পা রাখলাম। মনে হচ্ছিল যেন কোনো রাজপ্রাসাদের ভেতরে ঢুকেছি। ঘরটা সুগন্ধে ভরা ছিল। কি দামি আর সুন্দর অ্যাপার্টমেন্ট! এত সুন্দর আসবাবপত্র, মেঝেতে পাতা শৌখিন কার্পেট, সবকিছু যেন নিজের দামের কথা জানান দিচ্ছিল। আমি ভেতর থেকে একটু লজ্জাবোধ করলাম, কারণ আমাদের অ্যাপার্টমেন্টে এমন একটা জিনিসও নেই। ওর অ্যাপার্টমেন্টে কোনো জাঁকজমক ছিল না, কিন্তু এতটাই আলো ঝলমল করছিল যে সাদা পর্দাগুলো আলো পড়ে কাঁচের মতো চিকমিক করছিল। মজার ব্যাপার হলো, আমাদের অ্যাপার্টমেন্টের চেয়ে ওর অ্যাপার্টমেন্টে মাত্র একটা ঘর বেশি ছিল, তবুও ভেতরে ঢুকতেই সেটাকে অনেক বড় মনে হচ্ছিল। এমন লাগছিল যেন আমরা কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি। আমরা এতটাই অবাক হয়েছিলাম যে ঠিকমতো কথাও বলতে পারছিলাম না। এটা ঠিক যে ও ভালো পোশাক পরতো, কিন্তু ওর জীবনযাত্রা ওর পোশাকের চেয়েও এতটা উন্নত হবে সেটা আমরা ভাবিনি। ও আমাদের সোফায় বসতে বলল। তারপর আমি কথা শুরু করলাম। আমি বললাম, ওই দিন তোর শরীরটা একটু খারাপ ছিল, আর 2 দিন তুই বিশ্ববিদ্যালয়ে আসিসনি, তাই ভাবলাম তোর খোঁজ খবর নিয়ে আসি। ও বলল, হ্যাঁ, আমার শরীরটা ভালো ছিল না। কিছুক্ষণ এদিক ওদিক কথা হলো, কিন্তু আমার মনে হচ্ছিল ওর মনটা যেন কোনো দুশ্চিন্তায় ডুবে আছে। এতদিন আমরা একে অপরের সঙ্গে এত খোলামেলাভাবে কথা বলতাম, কিন্তু এখন যেন বুঝতেই পারছিলাম না কি বলবো আর কি বলবো না। আমাদের মধ্যে একটা দূরত্ব অনুভব করলাম। হঠাৎ রান্নাঘর থেকে খাবারের সুবাস আসতে শুরু করলো। আমি বুঝতে পারলাম না, ও তো আমাদের সঙ্গেই বসে আছে, তাহলে রান্নাঘরে কে এই সুগন্ধ ছড়াচ্ছে? কিছুক্ষণ পর ও বলল, চল খেতে যাই। ডাইনিং টেবিলে নানান রকম খাবার দেখে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। কারো মুখ থেকে একটা শব্দও বের হচ্ছিল না। আমাদের তো বিস্ময়ে মুখ বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তখন মনে হচ্ছিল আমাদের মাথা যেন একরকম কাজ করছে না, কিছুই ভাবতে পারছিলাম না। খাবারের স্বাদ এতটাই ভালো ছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো, একটা পদও শেষ হচ্ছিল না। আমরা যতই খাবার নিচ্ছিলাম, খাবারগুলো যেন ঠিক একই পরিমাণে থেকে যাচ্ছিল টেবিলের ওপর। এমন দারুণ মশলার ব্যবহার আমরা আগে কখনো খাইনি। ফল, মিষ্টি, আরো নানান রকমের পদ ছিল। আমরা এতটাই খেয়েছিলাম যে নিজেরা অবাক হয়ে গিয়েছিলাম যে আজ আমাদের কি হয়েছে। এর আগে কখনো আমাদের এত খিদে পায়নি, আর জীবনে এত বেশি খাবারও আমরা কখনো খাইনি। খাওয়ার পর ও আমাদের অন্য একটা ঘরে নিয়ে গেল। আমি হাত মুখ ধুয়ে বসতেই মনে পড়ল আমি আমার জ্যাকেটটা ডাইনিং টেবিলে রেখে এসেছি। আমি আবার ডাইনিং রুমে গেলাম, আর সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। ডাইনিং টেবিলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি একটা দাগও ছিল না। কি বলবে, কিছুক্ষণ আগে এখানে কেউ খাচ্ছিল। আমি অবাক হয়ে গেলাম।
এর কোনো শেষ নেই, কিন্তু এটা কিভাবে সম্ভব? টেবিল পরিষ্কার করতে তো কিছুটা সময় লাগে। এমন লাগছিল যেন কেউ জাদুর ছুরি ঘুরিয়ে সবকিছু পরিষ্কার করে দিয়েছে। আমার হাত ঘড়িটা টেবিলের ওপরেই ছিল, আমি সেটা তুলে পড়লাম। এখন আমার মনে প্রশ্ন জাগলো, এই সব খাবার তৈরি করেছিল কে? রান্নাঘরে কে ছিল? ঘরে ফেরার পথে আমি একবার রান্নাঘরে উঁকি দিয়ে দেখলাম। রান্নাঘরটা এতটাই পরিপাটি ছিল যে মনে হচ্ছিল কেউ সেখানে কখনো কাজই করেনি। আমি একদম হতভম্ব হয়ে গেলাম, বুঝতেই পারছিলাম না ব্যাপারটা কি। যখন থেকে ওর বিল্ডিংয়ে এসেছি তখন থেকেই আমার মাথার ওপর বিস্ময়ের পাহাড় ভেঙে পড়েছে। সেই সময় ওর অ্যাপার্টমেন্টে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা যারা সেখানে ছিলাম প্রত্যেকের মনে যা যা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল, ঠিক সেই সব জিনিস ও একটা ব্যাগে উপহার হিসেবে আমাদের সবাইকে দিল। ও বলল, তোরা আমার বাড়িতে প্রথমবার এসেছিস, তাই এই উপহারগুলো তোদের জন্য। কারণ এখানে তোদের ছাড়া আর কারোর সঙ্গে আমার কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই। আমি আমার উপহারের ব্যাগটা খুললাম আর অবাক হয়ে গেলাম। ওর হাতে যে ঘড়িটা আমি দেখতাম, যে সুগন্ধি ও ব্যবহার করত, এবং ওর কিছু পোশাক যেগুলো দেখে আমার মনে হতো যদি আমারও এগুলো থাকতো, সবকিছুই আছে ওই ব্যাগের ভেতরে। যদিও আমি এই ইচ্ছার কথা কখনো কাউকে বলিনি, আমার মন ছাড়া আর কেউ এই বিষয়টা জানতো না। এখন কেউ যদি এতই ধনী হয়, সে অন্যের মনের কথা জানতে পারবে কিভাবে? ধনী হওয়া আর মনের কথা জানতে পারা দুটো ভিন্ন ব্যাপার। আর এই ব্যাপারটা আমাকে খুব অবাক করে দিয়েছিল। জানি না কেন আমার মন মানছিল না যে আমি ওর কাছে এতটা ঋণী হয়ে যাব। এই উপহারগুলো এমন ছিল যার ঋণ হয়তো আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আমি ব্যাগটা সামনের টেবিলের উপরে রাখলাম, বললাম, আমি এসব নিতে পারবো না। ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কেন? আমি বললাম, তুই আমাকে লজ্জিত করছিস। আমি জাস্ট তোর খোঁজ নিতে এসেছিলাম। আমার দিকে আমার বাকি বন্ধুরাও তাকালো এবং তারাও ব্যাগগুলো ওর সামনে রেখে দিয়েছিল এবং বলল, রশিদ ঠিকই বলেছে, আমরা এসব নিতে পারবো না। এমন হলে তোর আর আমাদের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি হয়ে যাবে, কারণ বন্ধুত্বের সমতা থাকাটাই ভালো। আর আমরা তোকে এর বিনিময়ে কিছুই দিতে পারবো না। এভাবে উপহার নিলে নিজেদের ছোট মনে হবে। সালমান অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, আল্লাহর দোহাই, তোরা মানা করিস না। তোদের বন্ধুত্ব আমার জন্য খুবই মূল্যবান। তোদের সঙ্গে আমি যে সময়টা কাটিয়েছি তার দাম আমি কোনোদিন দিতে পারবো না। আর এমনিতেও আমার মতো মানুষের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চায় না। সো তোদের মতো বন্ধু পাওয়াটা আমার জন্য বড় উপহারের চেয়েও বড়। এই বলে ও আবার সেই ব্যাগগুলো আমাদের হাতে তুলে দিল। আমরা সবাই নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে এলাম, সবাই নিজের ব্যাগ খুললাম। এখন আমাদের মধ্যে একে একে সবাই বলতে লাগলো তারা এই জিনিসগুলোই মনে মনে চেয়েছিল। সবাই অবাক হয়েছিল, এটা কিভাবে সম্ভব যে ও আমাদের মনের কথা জেনে গেল আর সেই জিনিসগুলোই আমাদের উপহার দিল। আমাদের কেউই এই উপহার পেয়ে খুব একটা খুশি হতে পারছিলাম না। আমাদের মধ্যে আলোচনা শুরু হলো, আসলে সালমান কে, আর ওই খাবারগুলোই বা কে তৈরি করেছিল। আসাদ বলল, যদিও আমাদের জানানোর প্রয়োজন মনে করত তাহলে আগেই বলে দিত। কিন্তু আমার অবস্থা ছিল এমন যে এই সব চিন্তা করতে করতে আমার মনটা কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছিল। আমার মাথায় অনেক সন্দেহ ঘুরপাক খাচ্ছিল। কয়েকদিন কেটে গেল, কিন্তু আমার ভাবনা নিয়ন্ত্রণে আসছিল না। বারবার একটা কথাই মাথায় আসছিল, সালমান কে? আমি যখন ঘুমাতাম, জাগতাম, উঠতাম বা বসতাম, সব সময় এই ভাবনাটাই আমাকে কষ্ট দিচ্ছিল। একদিন আমি আমার বন্ধুদের কিছু না বলে ওর অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি 2-3 বার দরজায় বেল বাজালাম, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলল না। হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। ঘুরে তাকাতেই দেখি সালমান দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার অদ্ভুত লাগলো। ও একটা গম্ভীর গলায় আমাকে বলল, শেষ পর্যন্ত তোর কৌতূহল তোকে আমার দরজার কাছে নিয়ে এলো। আমি মাথা নিচু করেছিলাম। ও আমার মনের কথা আবার পড়ে ফেলল। ও বলল, প্রতিজ্ঞা কর, আমি যা বলবো তুই কাউকে বলবি না। আমি ওর দিকে তাকিয়ে রইলাম, ভাবছিলাম
ও আমাকে কি বলতে চায়? আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি কি বলবো? ও আবার বলল, প্রতিজ্ঞা করলে ভেতরে নিয়ে যাব। আমি মাথা নাড়লাম। ও এগিয়ে এসে দরজার একদম কাছে দাঁড়ালো এবং দরজাটা নিচ থেকেই খুলে গেল। এটা কিভাবে হলো? আমার মুখ থেকে অজান্তে এই কথাটা বেরিয়ে এলো। এ কথা শুনে ও হাসলো আর বলল, ভেতরে আয়। আমি ভেতরে ঢুকলাম। আমরা বসার আগেই দেখলাম টেবিলের ওপর আগে থেকেই 2 কাপ গরম কফি রাখা আছে, যা থেকে ধোঁয়া উঠছে। আমি বললাম, তুই ছাড়া এখানে আর কে থাকে? ও বলল, আমি একাই থাকি। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। বললাম, তাহলে এই কফি এলো কিভাবে? ও হাসতে হাসতে মাথা নিচু করলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। বললাম, বল তো তুই কে, আর এই সব কিছু নিজে থেকে কিভাবে হয়ে যায়? আমি যখন এই কথাগুলো বলছিলাম, ও হঠাৎ করেই আমার সামনে বসে থাকা অবস্থাতেই অদৃশ্য হয়ে গেল। আমার গলা দিয়ে একটা চিৎকার বেরিয়ে আসছিল। আমি দৌড়ে উঠে দাঁড়ালাম। এই আতঙ্ক আমার কফির মগের ওপর এসে পড়ল। আমি গরম কফি আমার প্যান্টে আর কার্পেটে ফেললাম। আশ্চর্যের বিষয় হলো, ধোঁয়া ওঠা গরম কফি যখন আমার ওপর পড়ল, তখন আমি কোনো উত্তাপই অনুভব করলাম না। আমি ভেতর থেকে কাঁপতে শুরু করলাম। আমি চেঁচিয়ে বললাম, সালমান, তুই কোথায়? আমার সামনে আয়। তুই কে? আমি এটা বলতেই ও আবারও আমার সামনে আগের রূপে এসে দাঁড়ালো। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমার ওপর আতঙ্ক ছেয়ে গেল। আমি ঠিকমতো কথাও বলতে পারছিলাম না। আমার এই পরিস্থিতি থেকে বের হতে সময় লাগছিল। নিজেকে দোষ দিচ্ছিলাম, কেন আমি এখানে এলাম? যদি আমার সঙ্গে কিছু হয়ে যায়, তাহলে আমার কোনো বন্ধু বা পরিচিত কেউ জানতেও পারবে না। তারপর ও আমার খুব কাছে এসে আমার শার্টের কলার ধরে সোফায় বসিয়ে দিল। আমার প্যান্টের যে অংশে কফি পড়েছিল, ও শুধু হাত দিয়ে জায়গাটা ছুঁয়ে দিল, যেন সেখানে কোনো কিছু পড়েইনি এমন মনে হলো। আমি একদম চুপ করে সবকিছু দেখছিলাম। অনেকক্ষণ আমাদের মধ্যে এরকম নীরবতা চলল। তারপর ও বলল, আমি কে সেটাই তুই জানতে চাইছিস, তাই না? জেনে রাখ, আমি একজন মানুষ, আবার আমি জিনও। আমি ওর কথা শুনে ওর মুখের ভাব লক্ষ্য করছিলাম। ও বলল, আমার দাদা আফগানিস্তানে যখন তাদের গোত্রের পক্ষে যুদ্ধ করছিলেন, তখন তিনি একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। তারা জানতেন না যে কোন গুহায় তারা আশ্রয় নিয়েছেন। ওই গুহাটি ছিল এক জিন গোত্রের সর্দারের মেয়ের বিয়ের আয়োজনের জন্য। দাদা বাইরে শত্রুর উপস্থিতি টের পেয়েছিলেন। এরপর শত্রুরা গুহার ভেতরে ঢুকে আমার দাদার উপরে আক্রমণ চালায়। তখন দাদার তলোয়ারটা অজান্তেই সেই জায়গায় আঘাত করে যেখানে ওই গোত্রের সর্দারের মেয়ের হাজবেন্ড বসেছিল, আর তখনই সেই জিন সেখানে মারা যায়। তারা সব জিনেরা দাদাকে বন্দি করে ফেলে। তারা দাদাকে মেরে ফেলতে চায়। জিনদের গোত্রের সর্দার দাদার সামনে 2টো শর্ত রাখল। হয় ওরা দাদাদের নিজের হাতে মারবে, অথবা যেহেতু দাদা খুব সাহসী, তাই তাকে সর্দারের মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে। দাদা সেই বিয়েতে রাজি হলেন না, কারণ দাদা তখন নিজেই এক তরুণ ছেলের বাবা, যে সেই যুদ্ধে অংশ নিয়েছিল। এরপর সর্দারের পক্ষ থেকে দাদার ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসে, আর এভাবেই আমার বাবার বিয়ে একজন জিন কন্যার সাথে হয়। আমার মা একজন জিন, যিনি দেখতে খুব সুন্দর কিন্তু মানুষের থেকে আলাদা, আর আমি তাদেরই সন্তান। আমার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের এবং জিনের গুণাবলী মিশে আছে। আমার মা চান আমার মধ্যে জিনের বৈশিষ্ট্যগুলো বেশি থাকুক, কিন্তু আমি নিজে মানুষ হয়েই থাকতে পছন্দ করি। আমার মা এটা পছন্দ করেন না, তাই আমি আমার মা বাবার থেকে দূরে এইখানে থাকি, যেন নিজের মতো করে বাঁচতে পারি। আমার মায়ের পক্ষ থেকে আমার সেবায় সব সময় অনেক জিন নিযুক্ত থাকে, যারা আমার মায়ের বংশের এবং ওনার সর্দার বাবার কাছ থেকে এসেছেন। তুই যা কিছু দেখে অবাক হয়েছিস, তার পেছনে কারণ এটাই। আমার জিন গুণাবলীর কারণেই আমি সব সময় মায়ের নজরে থাকি, আর এই কারণেই আমি তোদের আমার বাড়িতে ডাকতাম না। আমি কখনো চাইনি যে আমার আসল পরিচয় তোদের সামনে প্রকাশ পাক। আমি তোদের মতোই সাধারণ হয়ে থাকতে চাই, কিন্তু আমি বুঝতে পেরেছি যে তোদের কৌতূহল আমার ব্যক্তিত্বের গোপনীয়তা ফাঁস করে দেবে। আমার জীবনে যা কিছু অলৌকিক, তা আমার মায়ের পক্ষ থেকে এসেছে, আর আমার সৎ মনটা
আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমি দুই পক্ষ থেকেই সর্দারের ছেলে। এরপর ও আমার কাছে এসে জিজ্ঞেস করলো, তুই কি এসব কথা সবাইকে বলে দিবি? আমি একটু পেছনে সরে গেলাম। জানি না কেন তখন ওকে আমার একটু ভয় লাগছিল। এর আগে আমি কখনোই শুনিনি যে মানুষের সঙ্গে জিনের বিয়ে হয়। আমি ঢোক গিলে বললাম, না, আমি প্রতিজ্ঞা করেছি এই কথাগুলো আমার আর তোর মধ্যেই থাকবে। এটা বলে আমি দ্রুত সেখান থেকে চলে এলাম। কিন্তু ওর প্রতিটি কথা আমার পিছু ছাড়ছিল না। ওই ঘটনাটা শুনে আমি একটা অদ্ভুত অনুভূতির মধ্যে ডুবে গেলাম। প্রথমে আমার মনে হলো ও হয়তো একটা জিন আমাকে মিথ্যে বলছে, কারণ আমি জানতাম না যে মানুষ আর জিনদের বিয়ের সম্পর্ক হতে পারে। এরপর অনেক দিন আমি ওর মুখোমুখি হইনি। আমার সাহসই হচ্ছিল না। যখন এই চিন্তাটা আমার মনকে পুরোপুরি গ্রাস করে ফেলল, তখন আমি ওখানকার এক মসজিদে গিয়ে একজন আলেমের কাছে এই বিষয়টা জানতে চাইলাম। তিনি অনেক তথ্য সূত্র দিয়ে প্রমাণ করলেন যে এটা সম্ভব এবং এমনটা হয়ে থাকে। আমি এই কথাটা মেনে নিতে অনেক সময় নিয়েছিলাম। এই পুরো সময়টা ও আমার সামনে একদমই আসেনি। আমাকে আমার লড়াইয়ে একাই টিকে থাকতে হয়েছিল, যেন আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারি যে আমি কি করতে চাই, কি করতে হবে। তারপর যখন আমি কিছুটা সামলে উঠলাম, তখন আমার ভেতরের কৌতূহলটা দমতে শুরু করলো। তখন আমি নিজেই ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। জানি না কেন আমার হৃদয় ওর থেকে দূরে থাকতে রাজি ছিল না। এরপর থেকে আমি খুব খেয়াল রাখতাম যেন ওর সামনে জোরে আওয়াজ না হয় বা কোনো হরর মুভি দেখানো না হয়, কারণ এসব জিনিস ওর মধ্যে থাকা কিছু বিশেষ গুণকে ঝাঁকিয়ে তোলে। শুধু ওর ভেতরের গুণগুলোই নয়, আশেপাশের যত অশুভ শক্তি ছিল সেগুলোও ওর ওই গুণের কাছে সক্রিয় হয়ে ওঠে। এই কারণেই সেদিন সেই সিনেমা দেখার সময় দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছিল আর চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। অনেক দিন ধরে আমাদের বন্ধুত্ব চলেছিল। তারপর আমার নিজের মনে কিছু ভাবনা এলো। ভাবনাটা এমন ছিল যে ও আমাদের থেকে আলাদা। আমরা একসঙ্গে ছিলাম, ভালো সময় কাটিয়েছি, পড়াশোনা করেছি এবং নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছি, কিন্তু আমি কাউকে কখনো জানাইনি যে ও আমাদের থেকে আলাদা বা আমাদের মতো নয়। আজ 40 বছর পর আমি দুনিয়াকে জানলাম যে আমার বন্ধু সালমান কোনো মানুষ ছিল না। এই ঘটনা বলার কারণ হলো 40 বছর ধরে যে বোঝা আমি বয়ে বেড়াচ্ছি সেটা আর থাকলো না। সালমান যদি কোনোভাবে এই ঘটনা শুনে থাকে, তবে আমি ওকে বলতে চাই, সালমান, তোকে আমি শেষ 2 বছরে বাংলা শিখিয়েছিলাম, কারণ আমি জানতাম কোনো একদিন কোনো এক ডায়েরি বা কোনো এক মাধ্যমে হয়তো আমি কাউকে এইটা জানাবো। আমাকে ক্ষমা করে দিস। ভালো থাকিস। প্রায় 15 বছর আগের কথা। এই রাস্তাকে বলা হতো মৃত্যুর ফাঁদ। প্রতিনিয়ত মানুষ গুম হয়ে যেত। কেউ আগুনের ধোঁয়া দেখত, উড়ন্ত ঘোড়া, লম্বা পাওয়ালা মানুষ, 5 হাত বিশিষ্ট প্রাণীও দেখত। তো আমাদের গ্রামে দক্ষিণ দিকে একটি বাড়ি আছে, সবাই বলে জামাল মিয়ার বাড়ি। জামাল মিয়া ছিল গ্রামের সবচেয়ে ধর্নাঢ্য ব্যক্তি। তো একদিন সকালে জামাল মিয়া আমার বাড়িতে এসে হাউমাউ করে কান্না শুরু করলো। আমার দাদা জিজ্ঞেস করে, আরে জামাল মিয়া না? কি হলো, কান্না করছো কেন? জামাল মিয়া বলল, ভাইজান, আমার সব শেষ। আমি এখন নিঃস্ব। আমি কি করব, কি হবে? দাদা বললেন, কি হয়েছে সেটা আগে বলো। জামাল মিয়া বললেন, আমার মেয়ে মৃত অবস্থায় বাসায় পড়ে আছে। এই কথা শুনে আমরা দৌড়ে জামাল মিয়ার বাসায় যাই। গিয়ে যা দেখতে পাই তা হয়তো কেউ দেখতে চাইবে না। আমরা দেখতে পাই জামাল মিয়ার মেয়ের নিথর দেহ পড়ে আছে, শরীর থেকে মাথা আলাদা করা, শরীরের বিভিন্ন স্থানে আঁচড় ও খুবলে খুবলে খাওয়া মাংসের দাগ। আর তার হাত ছিল না, মেঝেতে রক্তের বন্যা বয়ে গেছে। লাশের পাশে জামাল মিয়ার স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জামাল মিয়ার এই একটা মাত্র মেয়ে। পরবর্তীতে আমরা জানতে পারি জামাল মিয়া ওই ভয়ঙ্কর রাস্তা দিয়ে ইলিশ মাছ কিনে ফিরছিলেন। পথে ওইখানে থাকা জিনেরা তার কাছে মাছ চায়। তিনি দিতে আপত্তি জানান। তারপর বাড়িতে এনে সেই মাছ ভাজেন, আর মাছের প্রথম টুকরাটা জামাল মিয়ার মেয়ে খায়। ফলে সেই খবিশ জিনেরা রাগে ফেটে পড়ে। তারা জামাল মিয়ার মেয়েকে হত্যা করে এবং শরীর থেকে মাংস খেয়ে ফেলে।
এই ঘটনার একদিন পর জামাল মিয়া শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলে, আর তার স্ত্রীর কোনো খবর পাওয়া যায় না। জামাল মিয়ার সাথে এই ঘটনা ঘটার কিছুদিন পর গ্রামের এক বাসিন্দা রফিক মিয়া এই রাস্তা দিয়ে ফিরছিলেন। তিনি একটু নেশাগ্রস্ত ছিলেন। প্রাকৃতিক প্রয়োজনে তিনি পাশে থাকা একটা তেঁতুল গাছের পাশে গিয়ে বসেন। এর ফলস্বরূপ সেই জিনেরা রাগান্বিত হয়ে তাকে মেরে ফেলে। সকালে গ্রামবাসীরা তার সেই লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পায়। লাশের শরীরে চামড়া ছিল না, আর বেশিরভাগ ঘটনা এরপর থেকে ওই তেঁতুল গাছেই ঘটত। এইসব দেখে গ্রাম প্রধান খুব দুশ্চিন্তায় পড়ে যান। তিনি সিদ্ধান্ত নেন ওই তেঁতুল গাছটি কেটে ফেলবেন। লোকজন নিয়ে তিনি সকালে তেঁতুল গাছটি কাটতে যান, কিন্তু গাছটির একটি ডাল কাটার পরেই ওই স্থান থেকে রক্ত পড়া শুরু করে, যা দেখে তারা আর কাটতে পারে না। পরের দিন খবর আসে গ্রাম প্রধান সহ ওই লোকজন যারা গাছ কাটতে গিয়েছিল সকলেই মারা গিয়েছে, আর তাদের মৃত্যু অনেক কঠিনভাবে হয়। আমরা দেখতে পাই গ্রাম প্রধান সহ শ্রমিকগুলোর লাশ আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। মাথা একটি রগের সাহায্যে ঝুলছে, হাতের একটি অংশে শুধুমাত্র হাড় দেখা যাচ্ছে। মাংস খেয়ে ফেলা হয়েছে। পুলিশ অনেক চেষ্টা করেছে তদন্ত করে বের করার, কিন্তু যাকে দেখাই যায় না সেই সত্তাকে হ্যারেস্ট করবে কিভাবে? এগুলো ছাড়াও অনেক ঘটনা ঘটত। গ্রামবাসীরা আতঙ্কে পড়ে গিয়েছিল। তখন সবাই মিলে আমার কাছে আসে এবং এর সমাধান চায়, বারবার অনুরোধ করতে থাকে, কারণ তখন গ্রামে একমাত্র আমিই ছিলাম যে রুকাইয়ার কাজ করত। আমি বললাম, আচ্ছা, যেহেতু আপনারা সকলে এসে এত অনুরোধ করছেন, আমি দেখছি কি করা যায়। আপাতত আপনারা নামাজ আদায় করুন, পবিত্র অবস্থায় থাকুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। এশার নামাজের পর বাইরে অযথা ঘোরাঘুরি করবেন না, আল্লাহ ভরসা। সেদিনের মতো গ্রামবাসীরা চলে যায়। রাতে আমি এই বলে জুনায়েদ হুজুর থামেন, বললেন, ইয়াসিন, অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি যাই। আমি বললাম, কিন্তু হুজুর, রুকাইয়ার বাকি অর্ধেক অংশ তো শোনা হলো না, আপনি কিভাবে সমাধান করলেন বলুন। ধৈর্য ধরো, ইনশাল্লাহ আগামীকাল বলবো। এখন দেখছো রাত কয়টা বাজে? ভুলে যেও না, এই সেই রাস্তা, অনেক মানুষের মৃত্যুর সাক্ষী এটা। এখন বাড়ি চলো। এই কথা বলতেই আমিও একটু ভয় পেয়ে যাই। কি আর করার? রাতে ঘুম হলো না, বাইরে পেঁচা ডাকছিল। কখন যে আবার ঘটনা শুনব। পরের দিন সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায় রুকাইয়ার কাজে। সব কাজ শেষ করে রাত 11টার দিকে হুজুরকে অনুরোধ করি বাকি ঘটনা শোনানোর জন্য। হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। এবার মনে হচ্ছিল ঘটনা শোনার পুরো পরিবেশ তৈরি হয়েছে। আমি জুনায়েদ হুজুরের উঠোনে থাকা আম গাছের নিচে বসে পড়লাম বাকি ঘটনা শোনার জন্য। হুজুর আরম্ভ করলেন। সেদিনের মতো গ্রামবাসীরা চলে যায়। রাতে আমি আমার জিনদের সাথে আলোচনায় বসি। আমি বললাম, ইসমাইল, এখন কি করা যায়? সমস্যা তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইসমাইল বলল, হুজুর, ওই রাস্তায় মূলত তেঁতুল গাছটাকে ঘিরেই সব হচ্ছে। বুঝলাম না। তেঁতুল গাছকে ঘিরে মানে? তুমি কি বলতে চাইছো? হুজুর, আপনাদের গ্রামে এক কালো জাদুকর এসেছিল। সে তার আস্তানার জন্য ওই তেঁতুল গাছটাকে বেছে নেয়। সেখানে খারাপ জিনদের মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করত। তার কারণে অনেক মানুষ ওই রাস্তায় আত্মহত্যা করেছে। সে নিজেই গাছটাকে পূজা করত। ইবলিশ শয়তানের গোত্রের এক জিন, তার নাম খান্নাস। সে তাকে একবার আহ্বান করেছিল, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে খান্নাস জিন তাকে হত্যা করে। পরবর্তীতে খান্নাস জিন সেইখানে তার দলবলকে নিয়ে মানুষের ক্ষতি সাধন করা শুরু করে। সব কথা তো বুঝলাম, কিন্তু এখন উপায় কি? হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ। হুজুর, দরজা খুলুন, আমার মেয়েকে বাঁচান, তাকে নিয়ে গিয়েছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুলি। আরে সুমির মা, তুমি? কি হয়েছে? এত রাতে তুমি এখানে? হুজুর, আমার মেয়েকে নিয়ে গেছে ওই রাস্তায়, তাকে আটকাতে পারলাম না, কিছু করুন। কিন্তু কে নিয়ে গিয়েছে? সুমির মার চেঁচামেচিতে গ্রামের লোক সবাই জড়ো হয়ে গেল। তারপর খোঁজা শুরু হলো সুমিকে। ওই রাস্তায় মানুষজন যেতে ভয় করলেও সকলে যায়। তারপর আমরা দেখতে পাই সুমি ওই গাছের নিচে মৃত অবস্থায় পড়ে রয়েছে।
তার অবস্থাও আগের লোকজনদের মতোই, কিন্তু সুমির দেহ পাওয়া গেলেও তার মাথা পাওয়া যায় গাছটার উপরে। তার চেহারায় একটি চোখ ছিল না, একটি কান অর্ধেক খাওয়া ছিল। এইসব আমি সহ্য করতে না পেরে আর 7 জন জিনকে নিয়ে পরের দিন আবার আলোচনায় বসি। আমি ইসমাইলকে জিজ্ঞাসা করি, ইসমাইল, দিন দিন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে। গ্রামের সব বাচ্চারা এসব দেখে অনেক ভয় পায়, এখন কি করব? ইসমাইল কিছুক্ষণ চুপ থেকে বলল, হুজুর, এর সমাধান আমার মাথায় ধরছে না। আমি আগে কখনো খান্নাস জিনের সাথে লড়াই করিনি, এই সম্পর্কে আমার অভিজ্ঞতা কম। হামজা বলে উঠল, হুজুর, একজন আছে যে এই সমস্যার সমাধান করতে পারবে। ইসমাইল বলল, কে? 7 মহের বাদশাহ। হামজার এই কথা শুনে ইসমাইল অবাক হয়ে যায়। তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কার নাম নিচ্ছ? সে যদি চায় তোমাকে এক নিমিষে মেরে ফেলতে পারে। হুদ বলল। আমি অবাক হয়ে ইসমাইলকে বললাম, এই 7 মহের বাদশাহ মানে কি? ইসমাইল ভীত কণ্ঠে বলল, আসলে হুজুর, 7 মহের বাদশাহ হল 7টি দলের বাদশাহ জিন। তিনি মূলত 7টি জিনের দলকে পরিচালনা করে থাকেন। তার দেখা পাওয়া মানে হলো ঘোলা পানিতে মাছ ধরার মতো। তিনি কারো পরোয়া করেন না, সহজে লোকালয়ে আসেন না। তার বয়স আনুমানিক 1300 বছর হবে। তিনি খুব রাগী। তিনি মারিদ বংশের জিন, কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তাই তাকে 7টি দলের দায়িত্ব দেয়া হয়েছে। আমি বললাম, হামজা, তুমি কি জানো তাকে কেমন করে আহ্বান করতে হয়? হামজা বলল, হুজুর, নিয়মটা আমার থেকে ইসমাইল ভালো জানে। আমি ইসমাইলের দিকে তাকালাম। ইসমাইল বলল, হুজুর, বিশেষ একটি নিয়ম আছে। তাকে ডাকতে হলে এমন মানুষ লাগবে যে হজ করে এসেছে। আরও কিছু বিশেষ আমল আছে। পূর্ণিমার রাতে 70 বার সূরা জিন পড়ে আমল করতে হবে। সে মিষ্টি খেতে পছন্দ করে, তাই তারও ব্যবস্থা করতে হবে। ইসমাইল সম্পূর্ণ রিচুয়ালটা বলে। সব শুনে আমি বললাম, ঠিক আছে, আমরা তাকে ডাকবো। 2 দিন পর পূর্ণিমার রাত ছিল, তাই পূর্ণিমার রাতে আমি সূরা জিন 70 বার পড়ে পূর্ণ আমল শেষ করলাম। হঠাৎ আমি দেখতে পাই আমার রুম আলোয় ভরে গেছে। ঠিক মতো তাকাতে পারছি না। খুব কষ্টে চোখ খুললাম। চোখ খুলে দেখতে পাই একটা পালকি। পালকিটা বহন করছে 4টি আলো। আসলে তারা জিন ছিল। পালকির ভেতর থেকে একটা মিষ্টি আওয়াজ ভেসে আসলো, কে কে আমাকে ডেকেছিস? এত বড় সাহস, আমাকে বিরক্ত করিস? দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। এবার আমি বললাম, আপনি রাগ করবেন না বাদশাহ, আপনি শান্ত হন এবং সালাম নিন। ঠিক আছে, দে। এখন আমার জন্য যে মিষ্টি এনেছিস সেটা দে। বল, কি হয়েছে? কেন আমাকে এত রাত্রে ডেকেছিস? বাদশাহ, আমাদের গ্রামের খুব বিপদ। জানি জানি, আমাকে কিছু বলতে হবে না, তোর মুখ দেখেই বুঝতে পেরেছি। এখন শোন, ওইখানে খান্নাস জিন রাজত্ব করছে। সে অপবিত্র জিন। তার নাম শুনলে আমার গা গোলায়। এখন উপায় বলছি, মনোযোগ সহকারে শোন। আমি এক কথা বারবার বলি না। তুই তোর দাদার কাছে যা, গিয়ে জিজ্ঞাসা কর আব্দুর রউফ সাহেবের রুকাইয়ার কিতাবটা কোথায় রাখা। সেই কিতাবেই তুই তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এই বলে 7 মহের বাদশাহ তার পালকি নিয়ে উধাও হয়ে যায়। আমি ইসমাইলের দিকে তাকালাম, দেখলাম সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরের দিন আমি আমার দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম সেই কিতাবের কথা। দাদা অবাক হয়ে বললেন, আব্দুর রউফ সাহেবের নাম তুমি কোথা থেকে শুনলে? তুমি জানো তিনি কে? আমার দাদা একজন আলেম থাকার কারণে আমি সব খুলে বলি। দাদা বললেন, আমি আমার জীবনে 7 মহের বাদশাকে অনেক আহ্বান করেছি, কিন্তু সে সাড়া দেয়নি। তোমার মন পবিত্র, তাই তোমার ডাকে সাড়া দিয়েছে। এখন শোনো, আব্দুর রউফ হলো আমার দাদা। তিনি ছিলেন এই গ্রামের সবচেয়ে বড় আলেম, রাকি। তিনি যত ধরনের রুকাইয়া করেছেন, সেই রুকাইয়া করার নিয়ম একটি কিতাবে সংরক্ষণ করে রেখেছেন। কিন্তু দাদার মৃত্যুর পরে 7টা কিতাব আমার কাছে ছিল। তারপর দাদার জিনেরা ওটা গুম করে দেয়, তাই বলতে পারলাম না কিতাবটা কোথায়। আমি এবার চিন্তায় পড়ে যাই, কিতাব না পেলে সমস্যার সমাধান হবে কিভাবে? রাতে ইসমাইলকে সব খুলে বলি। ইসমাইল বলল,
সাতমোহের বাদশাকে ডেকে জিজ্ঞেস করুন, তিনি যেহেতু কিতাবের কথা বলেছেন, তিনিই এর সন্ধান দিতে পারবেন। উপায় না পেয়ে ডাকতে হলো আবারও সাতমোহের বাদশাকে। তিনি হাজির হয়ে চটে যান ইসমাইলের ওপরে। ইসমাইল, তুই একটু বেশি চালাক। আর এতক্ষণে আমি বুঝতে পারি এই হচ্ছে ইসমাইলের বাদশা, আমি যা আগে জানতাম না। বাদশা, যাই হোক, এবার কিতাবের সন্ধানটা দিলে খুব উপকার হতো। জানি জানি, এই নে কিতাব। আব্দুর রউফ সাহেবের জিনেরা আমার দলে, তারা এই কিতাব যোগ্য লোকের কাছে তুলে দিতে চায়, তাই এটা তোর হাতেই তুলে দিলাম। ভবিষ্যতে আমাকে আর বিরক্ত করবি না। এই বলে সাতমোহের বাদশা চলে যান। আমি বুঝতে পারলাম না, কিতাবটা যেহেতু বাদশার কাছেই ছিল, তাহলে প্রথমেই তিনি দিলেন না কেন। যাই হোক, আমি ইসমাইলকে কিছু বলি না, কিতাবটি খুলি। 112 নম্বর পেজে খান্নাস জিন সম্পর্কে সব লেখা ছিল, আর তাকেও তার দলবলকে কিভাবে পরাজিত করতে হয় তাও লেখা ছিল। কিতাবটিতে লেখা ছিল, খান্নাস জিন এরা মানুষের ভয় নিয়ে খেলে, মানুষের দুর্বলতা খুঁজে বের করে ভয় দেখায়। এরা বাতাসের মাধ্যমে চলাচল করে। এদের পছন্দের খাবার হলো মানুষের তাজা মাংস। প্রতি সপ্তাহে তারা মোট 3 দিন শিকার করে। এদের হাত থেকে বাঁচতে হলে কয়েকটি নিয়ম পালন করতে হবে এবং তাদের দুর্বলতা খুঁজে বের করে কাজ করতে হবে। তাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে জমজম কূপের পানি। এটা তাদের দুর্বল করে দিতে যথেষ্ট। এদের হত্যা করতে হলে একটি কালো কোঁচকোঁচে মোরগের ভেতর বন্দি করতে হবে এবং জবাই করতে হবে। জবাই করা হলে পুরনো কোনো কবরের পাশে মাটি চাপা দিতে হবে, কিন্তু কোনো প্রকারের ভুল করা যাবে না। আমি বললাম, এ তো অনেক সহজ কাজ। ইসমাইল বলল, হুজুর, যতটা সহজ মনে করছেন ততটা সহজ না। এখানে একটা কথা লেখা আছে, একেবারে নিচে দেখুন, ছোট্ট করে লেখা। আমি দেখলাম আসলেই তো লেখা আছে, নেতাকে হত্যা করতে হবে বিশেষ দিনে। আমি কিছু বুঝতে পারলাম না। ইসমাইল বলল, হুজুর, নেতা মানে একমাত্র দলের যে প্রধান, তাকেই হত্যা করতে হবে, আর বাকিরা এমনিতেই দুর্বল হয়ে পড়বে। আর বিশেষ দিন মানে হচ্ছে শবে বরাতের রাতে, যা প্রতি বছর একবারই আসে। এইবার আমি চিন্তায় পড়ে যাই। তার মানে হাতে সুযোগ একটাই। আমি ক্যালেন্ডারের দিকে তাকাই, দেখতে পাই শবে বরাতের আরো 1 সপ্তাহ বাকি। কিন্তু এদিক দিয়ে গ্রামের পরিস্থিতি অনেক খারাপ। কি আর করার, পরবর্তী 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। পরের দিন সকালে ঘটল আরেক কাহিনী। গ্রামের পশ্চিম দিকে জাব্বার কাকার বাড়ি। শুনলাম গতকাল রাত থেকে জাব্বার কাকার ছোট ছেলেকে পাওয়া যাচ্ছে না। তার বয়স আনুমানিক 15 বছর হবে। পুরো গ্রাম খোঁজা হলো, কিন্তু তাকে পাওয়া গেল না। 2 দিন পর তাকে সেই তেঁতুল গাছের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুটা ঠিক একই রকম ভাবে হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারি, বন্ধুদের সাথে বাজি ধরে অতিরিক্ত সাহস দেখিয়ে সে ওই রাস্তায় গিয়েছিল। ফলে খান্নাস জিন তাকে শিকার করেছে। দিন যেন কাটছিলই না। অবশেষে 5 দিন কেটে গেল। এই 5 দিনে 2টি বাচ্চা তাদের প্রাণ হারালো। শবে বরাতের রাত, পবিত্র রাত। এই দিনে জিনেদের ক্ষমতা কমে যায়, কারণ আল্লাহ নিজে প্রথম আসমানে অবতরণ করেন। ফলে আমাদের জন্য কাজটা একটু সহজ হয়ে যায়। অবশেষে সেই রাত চলে আসে। আমি গ্রামবাসীদের আগেই বলে রেখেছিলাম, আজ রাতে যেন কেউ ঘর থেকে বের না হয়। আমরা রওনা দিই সেই রাস্তার উদ্দেশ্যে, আমিও আমার 7 জিন। রাস্তায় পৌঁছাতেই চোখের সামনে দিয়ে একটি ঘোড়া উড়ে যায়। এটা আমি কি দেখছি? ইসমাইল বলল, হুজুর, ভয় পাবেন না, এটা খান্নাস জিনের কাজ, আপনি শান্ত হন। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করি। এরপর মনে হলো পেছন থেকে কেউ আমার বাম কাঁধে হাত রাখলো। আমি পেছনে ফিরে যা দেখলাম তা আমি কল্পনাতেও দেখতে চাই না। আমি দেখি 4 চোখ বিশিষ্ট একটি প্রাণী, তার মুখ থেকে মাংস গলে পড়ছে। ইসমাইল আমাকে টান দিয়ে সামনের দিকে নিয়ে যায়। হুজুর, আপনার কি মাথা খারাপ? জানেন না এই সব কাজে বের হলে পেছনে তাকানো নিষেধ? আমার কলিজায় আর পানি নেই। আমি তখন নতুন নতুন লুকাইয়ার কাজ শুরু করেছি, এত অভিজ্ঞ নই। ইসমাইল কিছু একটা পড়ে আমাকে ফোঁ দিতেই আমি স্বাভাবিক হয়ে যাই। আর যেই জায়গায় ছিলাম ওইখান থেকে 10 মিনিট হাঁটলেই তেঁতুল গাছটার সামনে পৌঁছাবো। আদনানের হাতে কালো একটা মোরগ ছিল। কিছুটা এগিয়ে যেতেই মনে হলো কেউ আমার পিঠে হাত রাখলো। এইবার আমি পেছনে তাকানোর সাহস পেলাম না। আর একটু এগোতেই দেখতে পাই কে যেন আমার দিকে আসছে। একটু কাছে যেতেই দেখতে পাই মানুষ আকৃতির কিছু একটা, তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। একটি কাক ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। এসব দেখার
চেয়ে আমার যেন মৃত্যুই ভালো। হঠাৎ হামজা আমার কানে কানে বলল, হুজুর, সূরা জিন পড়ুন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই মুহূর্তে কোনো সূরাই আমার মনে আসছিল না। এবার আমি ভয়ে ভয়ে চোখ খুলি, দেখতে পাই অবয়বটা আর নেই। ইসমাইল বলল, হুজুর, আর দেরি করবেন না, তাড়াতাড়ি হাঁটা শুরু করুন। এইবার আমি আমার চলার গতি বাড়িয়ে দেই। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কেউ আমার পেছন থেকে নাম ধরে ডাকছে। সামনে একটু পরপর কালো কুচকুচে বিড়াল যাচ্ছে। আমি তেঁতুল গাছটি থেকে মাত্র 10 হাত দূরে আমি দেখতে পাই একটা কালো অবয়ব গাছটির মাথায় বসে রয়েছে। আমাকে দেখে সে হাসছে, চোখের পলকে সে নিচে নেমে আসে আর নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে, সাহসের প্রশংসা করতে হয়। আমার কাছে নিজেই চলে আসলি বলির পাঠা হওয়ার জন্য। আজ আমি তোর অস্তিত্ব মুছে ফেলতে এসেছি। এই বলে আমি আমার পকেটে থাকা জমজমের পানি বের করে তার শরীরে ছুঁড়ে মারি। সে চিৎকার করতে থাকে। তারপর আমি আমার 7 জিন বিশেষ আয়াত পড়তে শুরু করি। ওই দিক দিয়ে আকাশ যেন ঘন মেঘে ছেয়ে গেছে। বজ্রপাত শুরু হয়ে গেছে। মনে হচ্ছিল গ্রামের দিক থেকে শত শত কালো অবয়ব আমাদের দিকে আসছে। হঠাৎ তেঁতুল গাছের একটি ডাল ভেঙে পড়ে। একটুর জন্য আমার মাথায় পড়েনি। আমি আয়াতের শব্দ আরো বাড়িয়ে দেই। ভয়ে আমার পা কাঁপছে। অবয়বটা তার রং বদলাতে শুরু করেছে। আর দেরি না, তাকে খুব কষ্টে মোরগের মধ্যে বন্দী করে ফেলি। মোরগটি জীবিত থাকা অবস্থায় তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আদনান মোরগটিকে নিচে রাখলো। আমি ছুরি চালাতে যাব, ঠিক সেই মুহূর্তে মোরগটা দৌড় দিল। ইসমাইল মোরগের পেছনে ছুটতে শুরু করলো। কোনো উপায় না পেয়ে মোরগের পেছন দিকে তাক করে ছুরিটি ছুঁড়ে মারল। মোরগটি মৃত্যুবরণ করল। কিন্তু যেইভাবে জবাই করার কথা ছিল সেটা হলো না। আমি আর দেরি না করে মোরগটি নিয়ে কবরস্থানের দিকে দৌড় দিলাম। এইবার একটি কবর দেখলাম যা প্রায় ভেঙে গিয়েছিল। আমি মোরগটিকে পাশে রেখে মাটি খুঁড়তে শুরু করলাম। এখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি সেই ঘটনাটি সহ্য করতে পারলাম না। হঠাৎ একটি আলোর ঝলকানি। দেখতে পাই 7 মহের বাদশা। সে মোরগটার গলা চেপে আমার খোঁড়া গর্তের মধ্যে পুঁতে দেয়। 7 মহের বাদশা বলল, এখন যা, গিয়ে নামাজ পড়, রাতে তোর সাথে কথা বলবো। বাদশার পেছনে আমার 7 জিন দাঁড়িয়েছিল। ফজরের নামাজ শেষে গ্রামে একটু হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ দেখি সকলে ওই রাস্তার দিকে দৌড়ে যাচ্ছে। কিছু না ভেবে আমিও তাদের পেছন পেছন যাই। গিয়ে দেখতে পাই সেই তেঁতুল গাছটি ভেঙে পড়েছে আর গাছটির আশেপাশে 17টি কালো বিড়াল, 3টি কাক মৃত অবস্থায় পড়ে আছে। পাশে আমার ছুরিটি রয়েছে। আমি ইসমাইলের দিকে তাকালাম। সে কানে কানে বলল, 7 মহের বাদশার জন্য অপেক্ষা করুন, সব জানতে পারবেন। রাত আনুমানিক 12টার দিকে বাদশা আসেন। এসেই বললেন, আমি জানতাম খান্নাস জিনকে তোরা এত সহজে শেষ করতে পারবি না, কারণ তোর 7 জিন এতটাই উচ্চ জাতের জিন নয়। খান্নাস জিনদের সাথে লড়াই করতে হলে ক্ষমতাশালী ও উচ্চ জাতের জিন লাগে। তাই ভাবলাম গ্রামবাসীদের জন্য হলেও আমি সমস্যাটার সমাধান করব। এই বলে বাদশাহ চলে যান। আমি হতবাক হয়ে আমার 7 জিনের দিকে তাকিয়ে থাকি। পরবর্তীতে গ্রামবাসীদের জানিয়ে দেই ওই রাস্তা এখন বিপদমুক্ত। এই বলে জুনায়েদ হুজুর থামলেন, দীর্ঘ একটা নিঃশ্বাস নিলেন আর বললেন, ওই দিনের ঘটনাই আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আশা করি আপনার প্রিয় শ্রোতারা পছন্দ করবেন। আর ভালো না লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য। আপনারা সবাই জানেন যে আমাদেরকে যিনি ঘটনা পাঠান তিনি সবসময় জুনায়েদ হুজুরের ঘটনা পাঠান, এবং তিনি আজকেও একটি ঘটনা পাঠিয়েছেন। ঘটনাটি কেমন লাগলো বলবেন, কারণ আমি আসলে এরকম মানুষের কাছ থেকে, যারা আসলে এই কাজ করেন, সরাসরি তাদের কাছ থেকে যখন ঘটনা পাই তখন খুবই উৎসাহ বোধ করি। এই ঘটনার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমারও বুঝতে সমস্যা হয়েছে। আপনাদের মনেও কোনো প্রশ্ন থাকতে পারে, আর সেই প্রশ্ন থাকলে তার উত্তর নিশ্চয়ই যিনি ঘটনা পাঠিয়েছেন তিনিই দিতে পারবেন। তাকে আপনারা চাইলে আমরা লাইভে নিয়ে আসবো, আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। আমি তখন কাতারে থাকতাম। আমার বিয়ে হয়েছিল এক আরব বংশোদ্ভূত মেয়ের সাথে, যে ছিল এক কথায় অসাধারণ সুন্দরী। আমার স্ত্রীর আরও একটা বিশেষ গুণও ছিল, তার ইংরেজিতে বেশ দক্ষতা ছিল। সেই সময়ে আরবের মানুষরা সাধারণত
ইংরেজি ভাষার প্রতি তেমন একটা আগ্রহ দেখাতো না। দুর্ভাগ্যবশত তখন পর্যন্ত আমাদের কোনো সন্তান ছিল না। আমার দিন কাটতো কাজে, তারপর নিজের ব্যবসা আর বাড়ির কিছু কাজকর্মে। একদিন আমার বস তার মেয়ের কথা বললেন, জানালেন সে ইংরেজি শিখতে চায়। আমি তাকে বললাম, আমার স্ত্রী এই ভাষায় বেশ পারদর্শী, আর আমার ব্যস্ততার কারণে সে বাড়িতেই একা একা থাকে, একাকিত্বে ভোগে। আপনি যদি চান তাহলে সে আপনার মেয়েকে পড়াতে পারে। এই কথা শুনে আমার বস খুব খুশি হলেন, আর এভাবেই তার 10 বছর বয়সী মেয়েটি আমাদের বাড়িতে আসতে শুরু করলো। আমার স্ত্রীও একটা সুন্দর ব্যস্ততা খুঁজে পেল। কিছুদিন পর ওই মেয়েটির সূত্র ধরে আরো কিছু ছেলে মেয়ে আমাদের বাড়িতে পড়তে আসতে শুরু করলো। এভাবে আমার স্ত্রীর সন্ধ্যার সময়গুলো বেশ আনন্দ আর কাজের মধ্যে দিয়ে কাটতে লাগলো। সেও খুব খুশি থাকতো। কিন্তু কিছুদিন ধরেই আমার স্ত্রী আমাকে একটা অদ্ভুত সমস্যার কথা বলছিল। সে বলছিল, যখন সে সন্ধ্যায় বাচ্চাদের পড়ায় তখন সব ঠিকঠাক থাকে, কিন্তু মাগরিবের নামাজের সময় হলেই দরজায় কেউ যেন টোকা দেয়। দরজাটা কেঁপে ওঠে। যখন সে দরজা খোলে তখন দেখে প্রায় 12-13 বছর বয়সী একটি মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে। মেয়েটি সাধারণ বাচ্চাদের থেকে অনেকটাই আলাদা। তার গায়ের রং ছিল বেশ চাপা, চোখগুলো ছিল অস্বাভাবিক বড় বড় আর টানা টানা। তবে সবচেয়ে অদ্ভুত আর ভয়ের ব্যাপার ছিল তার ভ্রুজোড়া। ঘন কালো ভ্রু দুটো একসাথে মিশে গিয়ে তার চেহারায় এমন এক ভয়ঙ্কর ছাপ তৈরি করেছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। তাকে দেখলেই আমার স্ত্রীর ভেতরটা কেমন যেন হিম হয়ে যেত। সে যখনই দরজা খুলত, মেয়েটি তার দিকে তাকিয়ে একটা রহস্যময় মুচকি হাসি দিত। আমার স্ত্রী জিজ্ঞেস করত, তুমি কে? কি চাও? কোথা থেকে এসেছ? এই প্রশ্নের উত্তরে মেয়েটি বলতো, আপনি তো অন্য বাচ্চাদের পড়ান, আমাকে পড়াবেন না? তার গলার স্বর ছিল খুব ধীর, কিন্তু আওয়াজটা ছিল অস্বাভাবিক রকমের ভারী আর গম্ভীর। সেই কণ্ঠস্বর কোনোভাবেই একটা অল্প বয়সী মেয়ের হতে পারে না। আমার স্ত্রী দ্বিধায় পড়ে যেত, কি বলবে বুঝতে পারত না। সে বলতো, দেখো, এভাবে তো আমি তোমাকে পড়াতে পারি না। তুমি তোমার বাবা মাকে বা কোনো অভিভাবককে নিয়ে এসো, আমি তাদের সাথে কথা বলবো। কিন্তু মেয়েটি নাছোড়বান্দা। বেশ কিছুদিন ধরে সে প্রতিনিয়ত আসছিল আর একই কথা বলছিল যে সে পড়তে চায়। আমার স্ত্রী পড়ানোর সময় তার এই প্রতিদিনের আশাতে বিরক্ত বোধ করতে শুরু করলো। একদিন মেয়েটি আবার এলে আমার স্ত্রী বেশ কঠোর গলায় তাকে বলল, যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারছি তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার বাবা মাকে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পড়ানো সম্ভব না। আর দয়া করে এভাবে প্রতিদিন এসে বিরক্ত করবে না। এই কথা শুনে মেয়েটি হাসল। সেই হাসিটা ছিল আরো অদ্ভুত আর শীতল। সে বলল, আমি তো আপনাকে খুব পছন্দ করি। আপনার মুখটা এত মায়াবী, চোখ ফেরানো যায় না। আমাকে শুধু অন্য বাচ্চাদের সাথে বসতে দিন, ওরা পড়বে আর আমি আপনাকে দেখব। কথাটা শোনার সাথে সাথে আমার স্ত্রীর সারা শরীরে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। মেয়েটির এই কথাটা তার মনে তীব্র ভয় ধরিয়ে দিল। সাথে সাথে দরজাটা বন্ধ করে দিল। পরে আমাকে সব খুলে বলল, তুমি একবার গার্ডকে জিজ্ঞেস করবে এই মেয়েটা কে। প্রতিদিন আমার দরজায় এসে দাঁড়ায়। ওকে দেখলে আমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়। ও মোটেই সাধারণ বাচ্চাদের মতো নয়। ওর চাহনি, ওর কথাবার্তা সবকিছুই কেমন রহস্যময়। তার কথায় আমি আমাদের অ্যাপার্টমেন্টের গার্ডের সাথে দেখা করলাম। গার্ড আমার সব কথা শুনে অবাক হয়ে বলল, স্যার, আপনি যেরকম মেয়ের বর্ণনা দিচ্ছেন, এরকম কোনো মেয়ে বাচ্চা তো এই অ্যাপার্টমেন্টের ভেতরে কখনো ঢোকেনি। আর আমি তো গেটেই সারাক্ষণ থাকি, এমন কাউকে দেখিনি। তবুও আমি তাকে মেয়েটির বর্ণনা দিয়ে একটু খেয়াল রাখতে বললাম। আর আমার স্ত্রীকে বললাম, যদিও আবার আসে তাহলে সাথে সাথে গার্ডকে ফোন করবে। এই ঘটনার পর 3 দিন কেটে গেল। আমার স্ত্রী জানালো যে ওই 3 দিন মেয়েটিকে আর দেখা যায়নি। আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। এটা ছিল 4র্থ দিনের ঘটনা। তখন দুপুরবেলা আমি লাঞ্চের বিরতিতে অফিস থেকে বাড়িতে ফোন করলাম। ফোন বেজেই যাচ্ছিল, কিন্তু কেউ ধরল না। আমি 2-3 মিনিট বিরতি দিয়ে আবার ফোন করলাম, কিন্তু আবারও কোনো উত্তর পেলাম না। এভাবে আমি প্রায় 10-15 মিনিট ধরে একটানা ফোন করে যাচ্ছিলাম, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। এমনটা তো আগে কখনো হয়নি।
জানি না কেন হঠাৎ করে আমার মনটা অজানা আশঙ্কায় ছেয়ে গেল। আমি দ্রুত আমার পাশের ফ্ল্যাটের প্রতিবেশীকে ফোন করে অনুরোধ করলাম, ভাই, একটু কষ্ট করে আমার ফ্ল্যাটে গিয়ে দেখবেন আমার স্ত্রী ফোন ধরছে না কেন। আমার অনুরোধে আমার ঘরে এসে আমার সেই প্রতিবেশী দরজায় টোকা দিল। বেশ কয়েকবার কলিং বেলও বাজালো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তারা আমাকে ফোন করে জানালো, ভাই, আপনার ঘরের দরজাটা তো ভেতর থেকে বন্ধ, কোনো আওয়াজও আসছে না। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি দ্রুত গাড়ি চালিয়ে অ্যাপার্টমেন্টে পৌঁছালাম। আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল। আমি সেই চাবি দিয়ে দরজা খুলতেই দেখলাম লাউঞ্জের মেঝেতে আমার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তাকে জ্ঞান ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। ততক্ষণে প্রতিবেশীরাও ছুটে এসে ভিড় করেছে। আমরা তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডাকলাম। অনেক কষ্টে তাকে হাসপাতালে নিয়ে পৌঁছালাম। কিছুক্ষণ পর আমার স্ত্রীর জ্ঞান ফিরল, কিন্তু জ্ঞান ফেরার পরেও সে স্বাভাবিক ছিল না। সে অদ্ভুত ভয় পাওয়া চোখে সামনের একটা খালি চেয়ারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখে ছিল চরম আতঙ্ক, পুরো শরীর ঘামে ভিজে একাকার, আর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি তার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তুমি এভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? কিন্তু মনে হচ্ছিল তার ঠোঁট দুটো যেন কেউ সেলাই করে দিয়েছে। সে কিছু বলতে চাইছিল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। কিছুক্ষণ পর সে ভাঙা ভাঙা গলায় ভয় আর আতঙ্কে যা বলল তা শুনে আমার রক্ত জমে গেল। সে বলল, তোমার কি ওই মেয়েটার কথা মনে আছে যে আমাদের দরজায় আসতো? আমি বললাম, হ্যাঁ, মনে আছে। কি হয়েছে ওর? সে কাঁপতে কাঁপতে বলল, আজ তুমি অফিসে যাওয়ার পর থেকে আমার মনে হচ্ছিল কেউ আমার দিকে নজর রাখছে। মনে হচ্ছিল কেউ একজন একেবারে আমার কাছাকাছি আছে। কখনো মনে হচ্ছিল কেউ পাশ দিয়ে দ্রুত চলে গেল, আবার কখনো একেবারে কানের কাছে কারো ভারী শ্বাসের শব্দ পাচ্ছিলাম। আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, তাই আর পাত্তা দিইনি। তখন বাজে প্রায় দুপুর 12টা। আমি একটু শোবার জন্য ঘরে গেলাম। আমি বিছানায় শুয়েছিলাম, হঠাৎ চোখ খুলে দেখি সেই মেয়েটা ঘরের ভেতর ঠিক আমার পাশেই বসে আছে। আমার তো ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। গেট তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে ও ভেতরে ঢুকলো কিভাবে? আমি ভয়ে ভয়ে ওকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কিভাবে এলে? ও ধীরে ধীরে আমার দিকে মাথা ঘুরিয়ে একটা মিষ্টি কিন্তু ভয়ঙ্কর স্বরে বলল, আমি তো আপনাকে আগেই বলেছি আমি আপনাকে পছন্দ করি। আমি শুধু আপনাকে দেখতে চাই, আপনার কাছেই থাকতে চাই। ওর তাকানোর ভঙ্গিটা এতটাই রহস্যময় ছিল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ওর চোখ দুটো স্থির ছিল না, বারবার ঘুরছিল। ও খুব আস্তে আস্তে কথা বলছিল, কিন্তু কণ্ঠস্বরটা ছিল অস্বাভাবিক ভারী। আমি ওর কাছ থেকে একটা অজানা ভয় পাচ্ছিলাম। আমি আবার সাহস ভরা কণ্ঠে বললাম, কিন্তু তুমি ভেতরে এলে কিভাবে? আমার প্রশ্ন শুনে ওর নজর দরজার দিকে গেল। আমিও তাকালাম, আর সাথে সাথেই স্তব্ধ হয়ে গেলাম। দরজার তালাটা নিজে থেকেই নড়ছে। তখন সেই মেয়েটা আমার ভয় আর আতঙ্ক বুঝতে পেরে আমার আরো কাছে এসে বলল, দরজা বন্ধ, দরজা আমাদের মতো সত্তার জন্য কোনো বাধা নয়। এক পাশ থেকে আর এক পাশে যাওয়াটা আমাদের জন্য শ্বাস নেওয়ার মতোই সহজ। আমি আপনাকে বলেছিলাম আমাকে পড়াতে, কিন্তু আপনি আমার কথা শোনেননি, তাই এখন আমাকেই আপনার কাছে আসতে হলো। এখন থেকে আমি আর কোথাও যাব না, এটাই আমার নতুন ঠিকানা। আমি সব সময় আপনার সাথেই থাকবো, আপনার সাথেই। আমি তখন জিজ্ঞেস করলাম, তুমি কে আসলে? সে একটা বিচিত্র হাসি দিয়ে বলল, দেখতে চাও আমি কে? আমি চুপ
করে দাঁড়িয়ে শুধু তাকে দেখছিলাম। হঠাৎ মেয়েটা 2-3 বার শরীর ঝাঁকুনি দিল। তারপর সে একটা ছোট্ট মেয়ের শরীর থেকে লম্বা বিশালদেহী ভয়ঙ্কর এক নারীতে পরিণত হলো। তার কুঁচকুঁচে লম্বা চুলগুলো মুখের চারপাশে ছড়ানো ছিল, মুখটা ছিল অর্ধেক পোড়া। তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। জ্ঞান হারানোর আগে শুধু তার বীভৎস রূপটাই আমার চোখে ভাসছিল। তারপর আর কিছু মনে নেই। এই কথাগুলো বলতে বলতে আমার স্ত্রী ভয়ে আবার সামনের খালি চেয়ারটার দিকে তাকালো আর বলল, ও এখনো এখানেই আছে। ওই তো সামনের চেয়ারে বসে আছে, ওর চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। এই কথা শুনে আমার মনে হলো যেন আমার শরীর থেকে আত্মাটা বেরিয়ে গেল। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার স্ত্রীর অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। সে বলতে লাগলো, কখনো ওই সত্তাটা তার পাশে বসে চুলে আঙুল বুলিয়ে দেয়, আবার কখনো শক্ত করে তার হাত ধরে রাখে। আর এখন তো সে আসল রূপটাও দেখে ফেলেছে। এই ঘটনার পর থেকে আমার স্ত্রী খাওয়া দাওয়া রান্না করা সবকিছু বন্ধ করে দিল। ডাক্তাররা বলছিলেন এটা মানসিক উদ্বেগের কারণে হচ্ছে। তারা ওষুধও দিচ্ছিলেন, কিন্তু কিছুতেই কোনো পরিবর্তন আসছিল না। আমি বুঝতে পারছিলাম না কি করব। বাড়ি সামলাবো, নিজের ব্যবসা দেখব, নাকি অফিস করব। আমার স্ত্রীর অবস্থা এমন হলো যে সে পুরোপুরি বিছানায় পড়ে গেল। দিন দিন তার শরীর শুকিয়ে যাচ্ছিল, হাঁটাচলা করার শক্তিটুকুও ছিল না। চেহারার সেই লাবণ্য হারিয়ে গিয়ে চোখের নিচে গভীর গর্ত তৈরি হয়েছিল। আমার এই অসহায় অবস্থা আমি কাকে বলবো, কার সাথেই বা এই নিয়ে কথা বলবো, কিছুই বুঝতে পারছিলাম না। এই সময়ের মধ্যে আমি আমার বাড়ির লোকদের সাথে কথা বললে তারা বলতো, ওকে এখানে নিয়ে এসো। আবার ওর বাড়ির লোকেরা ওকে আরবে নিয়ে যেতে বলতো, কিন্তু আমি ওকে কোথাও নিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর আমি এমন একজনের সন্ধান পেলাম যিনি কাতারে থাকতেন এবং জিনের আসর ছাড়ানোর কাজ করতেন। আমি তৎক্ষণাৎ তার বাড়িতে গিয়ে দেখা করলাম। তিনি আমার স্ত্রীকে দেখে বললেন, এর ওপর একটা জিনের আসর পড়েছে, আর সেই জিনটা ওর সাথেই আছে। কিন্তু সমস্যা হলো জিনটা সাধারণ জিন নয়, ওর ক্ষমতা অনেক বেশি। যদি আমি আপনার স্ত্রীর চিকিৎসা শুরু করি তাহলে খুব সম্ভবত ও আমার ওপর পাল্টা আক্রমণ করবে, এমনকি আমার পরিবারের ক্ষতিও করতে পারে। আপনি এটা বুঝেই দেখুন তার স্বভাব কতটা ভয়ঙ্কর যে সে মাত্র কয়েকদিনের মধ্যে আপনার স্ত্রীর কি অবস্থা করে ফেলেছে। আমি তার কাছে অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু তিনি রাজি হলেন না। আশ্চর্যের বিষয় হলো সেই জিনটা সবসময় আমার স্ত্রীর সঙ্গে থাকলেও আমার সামনে কখনো প্রকাশ পায়নি। সে আমার বাড়ির সমস্ত কাজে বাধা সৃষ্টি করছিল, সবকিছু নষ্ট করে দিচ্ছিল। আমার সাজানো গোছানো হাসি খুশি বাড়িটা মাত্র কয়েকদিনের মধ্যে একটা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছিল। পাড়ার লোকেরাও এসব জেনে গিয়েছিল। এখন তারা ভয়ে আমার বাড়ির কাছেও ঘেঁষে না। সবাই তো নিজের জীবনকে ভালোবাসে। আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না এই সব কিছুর শুরুটা কোথায় হলো। আমার কোনো উপায়ন্তর ছিল না। আমি শুধু ভাবতাম ওই জিনটা আমার স্ত্রীর পেছনেই বা কেন লাগলো। আমি নিজে থেকে যতটুকু দোয়া-দরুদ জানতাম পড়তাম আর ওর উপর ফুঁ দিতাম। তাতে মাঝে মাঝে ও চোখ খুলতো, 2-1টা কথা বলতো, কিন্তু তারপর আবার আগের মতোই হয়ে যেত। আমি মসজিদের মুয়াজ্জিন, কোরআন পড়ান এমন কারি সাহেব কাউকে বাদ দেইনি। সবাই একই কথা বলল, এটা আশিক জিন, অর্থাৎ প্রেমিক জিন। কিন্তু এর থেকে মুক্তির উপায় কি কেউ বলতে পারছিলেন না। আসলে কেউ সাহসী পাচ্ছিলেন না। অবশেষে আল্লাহর ইচ্ছায় আমাদের এক আত্মীয়ের মাধ্যমে আমি এক আলেম সাহেবের খোঁজ পেলাম, যিনি সেই সময় কাতারেই থাকতেন। আমি সাথে সাথে তার সাথে যোগাযোগ করে সবকিছু খুলে বললাম। তিনি তার কিছু কাজ শেষ করে আমার কাছে এলেন। আমার স্ত্রীকে দেখে তিনিও একই কথা বললেন, কিন্তু এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি তার সামনে কান্নায় ভেঙে পড়লাম। আল্লাহর দোহাই লাগে, আমার স্ত্রীকে বাঁচান। ওই জিনটা তো এখন ওকে একেবারে নিজের করে নিতে চায়। আমার এই অবস্থা দেখে তিনি বললেন, এর একটাই সমাধান আছে, আর সেটা হলো ওই জিনকে পুড়িয়ে মারা। কিন্তু এই কাজটা মোটেও সহজ নয়। আগামী শুক্রবার জুম্মার নামাজের পরে এই কাজটা শুরু করব। মাঝখানে প্রতিদিন আমার জন্য কতটা কঠিন কেটেছে তা বলার ভাষা আমার নেই। অবশেষে শুক্রবার এলো। সেদিন আমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। সে বারবার অচেতন হয়ে পড়ছিল, এমনকি পানি পর্যন্ত হজম করতে পারছিল না। আমি তাকে ধরে বসেছিলাম, কিন্তু আলেম সাহেব আমাকে আমার স্ত্রীকে বিছানায় শুইয়ে দিয়ে সরে যেতে বললেন। তিনি নিজের সাথে একটা ধুনুচি আরো অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলেন।
যেখানে আমার স্ত্রী শুয়েছিল তার বিছানার পাশে একটা চাদর বিছিয়ে বসলেন। সামনে একটা পাত্রে পানি রেখে ঘরে কয়লার ধোঁয়া দিতে শুরু করলেন। আমি আমার স্ত্রীর বিছানার বাম পাশে বসেছিলাম, ঠিক যেন আলেম সাহেব আমার সামনাসামনি। তিনি কাজ শুরু করার আগে নিজের বাড়ির লোকদের ফোন করে জানিয়ে দিলেন তাদের একটা বিশেষ রক্ষা কবচ বা হিসার মধ্যে থাকতে। আরো কঠোরভাবে নির্দেশ দিলেন যে তিনি ফোন না করা পর্যন্ত কেউ যেন সেই ঘর থেকে বাইরে না আসে। তারপর আরো কিছু বিশেষ নির্দেশ দিয়ে তিনি নিজেও একটা ঘেরের মধ্যে ঢুকলেন এবং আমার চারপাশেও একটা ঘের তৈরি করলেন। ওদিকে কাজ শুরু করতে আমার স্ত্রীর অস্থিরতা দেখার মতো ছিল। সে ছটফট করতে লাগলো, একবার এপাশ একবার ওপাশ করছিল, কখনো বিছানা থেকে উঠে বসছিল, আবার কখনো শুয়ে পড়ে, কখনো উঠে বসে। তখন আলিম সাহেব আরো জোরে জোরে দোয়া কালাম পড়তে শুরু করলেন আর ওই জিনকে হাজির হওয়ার জন্য আদেশ দিলেন। কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম আমার স্ত্রী এক পাশে ঘুরে বিছানায় ঢলে পড়ল। সে পুরোপুরি অচেতন হয়ে গিয়েছিল, তার কোনো জ্ঞান ছিল না। আলেম সাহেব আমাকে ইশারায় চুপ থাকতে বললেন। তিনি আগেই বলে দিয়েছিলেন কাজের মাঝখানে তুমি কোনো কথা বলবে না। আলেম সাহেব বারবার সেই জিনকে হাজির হওয়ার আদেশ দিলেন। তারপরে ঘরটায় একটা গভীর থমথমে নীরবতা নেমে এলো। আমি আমার স্ত্রীর আশেপাশে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল ঘরে কেউ আছে, কিন্তু খুব অস্থিরভাবে পায়চারি করছে। ঘরের দরজা জানালা সব বন্ধ ছিল, কিন্তু হঠাৎ করে বাতাসের এমন একটা জোরালো শব্দ হলো যে মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে। আলিম সাহেব আমার স্ত্রীর মাথার ওপর দিয়ে দেয়ালের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তাহলে তুমি এসেছো? কিন্তু আমার চোখে কিছুই পড়ছিল না। হঠাৎ ঘরের পেছন থেকে একটা ভারী গর্জনের আওয়াজ ভেসে এলো। হ্যাঁ, আমি এখানে, আমাকে যেতে দাও। তুই এই মেয়েটাকে অকারণে কেন কষ্ট দিচ্ছিস? কি ক্ষতি করেছে তোর? আমার ওকে ভালো লাগে। চুপ! আমি তোকে আদেশ দিচ্ছি, এখন এখান থেকে দূর হয়ে যা, নিজের জগতে ফিরে যা। আমি ওকে কিছুতেই ছাড়বো না। হয় আমি থাকবো, নয়তো ওকে আমার সাথে নিয়ে যাব। ভয় আমার অবস্থা বেশ খারাপ। আমি মনে মনে দরুদ শরীফ পড়ছিলাম। তখন আলেম সাহেব আরো কিছু দোয়া পড়ে জ্বলন্ত কয়লার উপর কিছু একটা দিলেন। সাথে সাথে পুরো ঘরটা ধোঁয়ায় ভরে গেল। তিনি বললেন, তোর মাথা কেটে ফেলতে হবে। আমি তোকে ইসলামের দাওয়াত দিচ্ছি, হয় ইসলাম গ্রহণ কর, না হলে আমাকে তোর মাথা কাটতে হবে। এই কথা শুনে ঘরটায় একটা বিকট চিৎকার শুরু হলো। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল, সেই চিৎকারগুলো এতটাই হৃদয় বিদারক ছিল যে আমার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই হঠাৎ করে ঘরে একটা পুরুষের মতো কণ্ঠস্বর শোনা গেল। আলেম, এই জিন আমার বোনের মেয়ে, ওকে ছেড়ে দে। এরপর তাদের মধ্যে কিছু তর্ক চলে। জিনটি কোনোভাবেই আলেমের শর্তে রাজি হয় না এবং তাকে যে সাহায্য করতে এসেছে সেও রাজি না। এক সময় আলেম তার শিরচ্ছেদ করে এবং তখন সেই সাহায্যকারী জিনটি বলে, তুই মাথাটা কেটে দিলি? আলেম সাহেব শান্তভাবে বললেন, আমি তো আগেই বলেছিলাম। জিনটা তখন বলে, দেখ এখন আমি তোর সাথে কি করি। আলেম সাহেব তখন দ্রুত কিছু দোয়া পড়ে আমার স্ত্রীর ওপর বারবার ফোঁ দিতে লাগলেন, আর আমি তার মুখে পানি ছিটাচ্ছিলাম। আমার স্ত্রীর শরীর একটু নড়াচড়া করে উঠল। সে হাত নাড়ল, চোখ খুলল। সে এতটাই দুর্বল ছিল যে কথা বলতে পারছিল না। আমি তাকে কোনো রকমে একটু পানি খাওয়ালাম। আলেম সাহেব তখন ফোনটা হাতে নিলেন, সম্ভবত তার বাড়ির লোকদের খবর জানতে। কিন্তু এবার ঘটল যে ঘটনা তা আমার কল্পনার বাইরে। আলেম সাহেব তার বাড়িতে ফোন করলেন, কিন্তু ওদিক থেকে কেউ ফোন ধরছিল না। তিনি খুব চিন্তিত হয়ে বারবার নিজের বাড়িতে ফোন করতে লাগলেন। শেষমেশ তার এক প্রতিবেশীকে ফোনে পাওয়া গেল। তখন সেই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি কোথায়? আলেম সাহেব বেশ চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে? তখন সে বলল, আপনার স্ত্রীকে কেউ ফোন করেছে, আপনার ঘরে